শুক্রবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হচ্ছে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূস। আইনি ভিত্তি ছাড়া জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে না এনসিপি। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্বে রণক্ষেত্রে পরিণত হল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। বাবার লাশ ১৯ ঘণ্টা আটকে রেখে জমি দলিল, অতঃপর দাফন সম্পন্ন। বিএনপির সাবেক নেতার মেয়ের সঙ্গে প্রেম করায় প্রেমিক ও তার বাবাকে কুপিয়ে জখম। ১৭ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দামে রেকর্ড ছাড়ালো। বহুল আলোচিত সালমান শাহ হত্যা মামলার রায় আগামী ২০ অক্টোবর। আজকের দিনে সবচেয়ে আলোচিত আর চাঞ্চল্যকর কোনো খবর মিস করতে না চাইলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন। আর চারপাশে ঘটে যাওয়া প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। অবশেষে স্বাক্ষরিত হচ্ছে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ। শুক্রবার ১৭ অক্টোবর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সাথে সক্রিয় সকল দলের নেতারা। বিশ্লেষকরা মনে করছেন এই সনদের মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে সংলাপে অংশ নেওয়া ৩০টি দল ও জোটের প্রতিনিধিরা এই সনদে স্বাক্ষর করবেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানান, সনদে ৩টি প্রধান অংশ থাকবে: সংস্কার উদ্যোগের ঐতিহাসিক প্রেক্ষাপট, ঐক্যমত হওয়া ৮৪টি সংস্কার প্রস্তাব এবং একটি অঙ্গীকারনামা। প্রায় ৩,০০০ অতিথিকে এই ঐতিহাসিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রজেকশন, ম্যাপিং, ভিডিও এবং সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে যে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য পাঠিয়েছে তা সংশোধনের সুযোগ নেই, তবে পরেও সই করা যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। কারণ তৃতীয় দফায় জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত তথা ১৫ দিন বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। এটি বাড়ানো হয়েছে যেন সরকার কমিশনের এই মেয়াদ কার্যকর থাকা অবস্থাতেই জুলাই সনদের প্রস্তাবগুলো বাস্তবায়ন শুরু করে। অপরদিকে কমিশন সূত্রে আরও জানা গেছে, বিতর্ক এড়াতে সনদের অঙ্গীকারনামায় নোট অব ডিসেন্ট বা ভিন্ন মত উল্লেখ করা হয়নি। ২ ধাপে সংলাপ শেষে দলগুলো ৮৪টি সংস্কার প্রস্তাবে একমত হয়েছে, তবে বাস্তবায়নের পদ্ধতি সনদের অংশ করা হয়নি। এই বিষয়ে আলাদাভাবে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ পাঠানো হবে। গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নের বিষয়টি ঐক্যমত্য হলেও সময় ও প্রক্রিয়া নিয়ে এখনো মতভেদ রয়েছে। এ বিষয়ে বিশেষজ্ঞ ও দলগুলোর মতামত সমন্বয় করে একটি চূড়ান্ত প্রস্তাব সরকারকে দেওয়া হবে। জুলাই সনদ বাংলাদেশের রাজনীতিতে কতটা নতুন পথ দেখাতে পারবে তা নির্ভর করছে ১৭ অক্টোবরের স্বাক্ষর অনুষ্ঠান এবং পরবর্তী বাস্তবায়নের উপর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে। তার জন্য যা যা করতে হয় সাধ্য অনুযায়ী আমরা সবকিছুই করব। এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যেভাবে সবাই মিলে জাতীয় সনদ তৈরি করেছেন, সরকারের দায়িত্ব হলো উৎসব মুখর পরিবেশে নির্বাচন করে দেওয়া। এছাড়াও তিনি জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণেরও আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সব টিভি ও অনলাইন গণমাধ্যমকে সরাসরি প্রচার করার আহ্বানও জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ প্রত্যেক বাংলাদেশীর জন্য। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি বাসায় অথবা বাইরে চলমান, আপনার দোকানে, কারখানায়, মাঠে, খেলার মাঠে এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হন। আমাদের রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও আমরা এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসঙ্গে দাঁড়িয়েছি। এটি আমাদের একসঙ্গে উদযাপন করার সময়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যখন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি চলছে, তখনই নতুন বিতর্কে জন্ম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্টভাবে জানিয়েছেন, আইনি ভিত্তি ছাড়া কোনো নাটকীয়তায় আমরা অংশ নেব না। নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, জুলাই গণ অভ্যুত্থান কোনো ক্ষমতা পরিবর্তনের জন্য নয়, বরং ফ্যাসিবাদী কাঠামো সংস্কারের জন্য হয়েছিল। তাই আইনি ভিত্তি ছাড়া সনদ স্বাক্ষরের কোনো মানে হয় না।
তিনি আরও দাবি করেন যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে এবং দলগুলোকে আগে খসড়া টেক্সট দেখানো ও তাতে ঐক্যমত্যে পৌঁছানো জরুরি। এনসিপি আহ্বায়ক বলেন, যেহেতু প্রধান উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন, তাই প্রেসিডেন্ট নয়, সরকার প্রধান হিসেবেই তিনি এই আদেশ জারি করবেন। তিনি জানান, জুলাই সনদে মোট ৮৪টি সংস্কার বিষয়ে নিয়ে গণভোট হবে এবং জনগণ যদি গণভোটে সনদের পক্ষে রায় দেয় তবে পরবর্তী সংসদেই সংবিধান সংস্কারের ক্ষমতা পাবে। নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, গণভোটের প্রশ্ন ও সংশোধনীগুলো আগেই চূড়ান্ত করতে হবে, নতুবা এনসিপি এই সনদে সই করবে না। সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ, আহ্বায়ক জাবেদ রনি সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এদিকে আজ বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। তবে এনসিপির এই কঠোর অবস্থানে অনুষ্ঠানের নতুন অনিশ্চয়তা তৈরি করেছে এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ বিকালে যখন বহুল প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল, তখনই উত্তপ্ত হয়ে উঠল পুরো এলাকা। জুলাই যোদ্ধা নামে পরিচিত একটি সংগঠন দুপুরে সংসদ ভবনের সামনে বিক্ষোভ শুরু করলে পুলিশের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং বিক্ষোভকারীরাও ইটপাটকেল ছুড়ে তার জবাব দেয়। দুপুর ১:২৫ দিকে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। লালমাটিয়া হাউজিং সোসাইটির গলিতে আশ্রয় নিয়ে বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ ও এপিবিএন সদস্যরা মূল সড়কের মাঝখানে অবস্থান নিয়ে একের পর এক সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ সময় সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে কিছু বিক্ষোভকারী ভেতরে প্রবেশ করে এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিক্ষুব্ধ জনতা যানবাহন ও পুলিশের গাড়ি ভাঙচুর করে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিক্ষোভকারীদের খামারবাড়ি মোড় ও আসাদ গেটের দিকে সরিয়ে দিলেও এলাকা জুড়ে এখনো টান টান উত্তেজনা বিরাজ করছে। আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর করার কথা রয়েছে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের। তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শেষ মুহূর্তে জানিয়েছে, আইনি নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা সনদে স্বাক্ষর করবে না। বগুড়ার শাহজাহানপুরে এক বিতর্কিত ঘটনা ঘটেছে। বাবার লাশ ১৯ ঘন্টা ঘরে রেখে পৈতৃক সম্পত্তি ছেলের নামে দলিল করার পর দাফন সম্পন্ন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আরিয়া ইউনিয়নের মহিমাবাদ শালুকগাড়ি গ্রামে। জানা যায়, মৃত হামেদ আলী ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুর ৪-৫ দিন আগে তিনি তার বসতবাড়ি সহ সমস্ত সম্পত্তি স্ত্রী ও ২ মেয়ের নামে লিখে দেন। এতে একমাত্র ছেলে মাসুদ রানা পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হন। গত শনিবার সন্ধ্যা ৭:৩০টায় হামেদ আলী নিজ বাড়িতে মারা যান। বঞ্চিত ছেলে মাসুদ রানা পৈতৃক সম্পত্তির ন্যায্য হিস্সা দাবি করে সম্পত্তির সুরাহা না হওয়া পর্যন্ত বাবার লাশ দাফন না করার অনুরোধ জানান। এরপর স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা মিলে বিষয়টি নিয়ে আলোচনায় বসেন। আলোচনার পর গতকাল রবিবার দুপুরে হামেদ আলীর স্ত্রী মনোয়ারা এবং ২ মেয়ে হীরা ও মাহি শাহজাহানপুর সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে মাসুদ রানাকে তার ন্যায্য হিস্সা মোতাবেক সম্পত্তি দলিল করে দেন। দলিল সম্পন্ন হওয়ার পর গতকাল বিকেল ৩টার দিকে হামেদ আলীর নামাজের জানাজা ও দাফন সম্পন্ন হয়। হামেদ আলীর বড় বোন হামিদা বেগম জানান, ছেলেকে বঞ্চিত করে সম্পত্তি লিখে দেওয়াটা অন্যায় হয়েছিল, কিন্তু স্থানীয়দের হস্তক্ষেপে মাসুদ রানা তার ন্যায্য হিস্সা ফিরে পেয়েছেন। আরিয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান জানান, হামেদ আলী দোতলা বাড়িসহ ১২ ভিটা ও ৭৩ শতক ফসলি জমির মালিক ছিলেন। একমাত্র ছেলেকে বঞ্চিত করে সমস্ত সম্পত্তি স্ত্রী ও ২ মেয়েকে লিখে দেওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছিল, যা পরে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের এই ভূমিকার জন্য এলাকাবাসী তাদের প্রশংসা করছেন। নাটোরের নলডাঙ্গায় মেয়ের প্রেমকে কেন্দ্র করে প্রেমিক রাকিব মোল্লা ও তার পিতা শফিকুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেছেন বিএনপির সাবেক নেতা নূর হোসেন ও তার অনুসারীরা। রোববার রাতে রাকিবকে বাসায় থেকে তুলে নিয়ে নূর হোসেনের বাড়িতে বেধড়ক পিটানো হয়। পরে রাকিবের বাবা তাকে উদ্ধার করতে গেলে বাবা ছেলে দুজনকেই রামদা, রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সোমবার রাতে আহত রাকিবের বড় ভাই রনি মোল্লা বাদী হয়ে নূর হোসেন সহ ৬ জনের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। তবে নূর হোসেন দাবি করেছেন, রাকিব ও তার বাবা তার মেয়েকে অপহরণ করতে তাদের বাড়িতে হামলা চালিয়েছিল। মারপিটের কোনো ঘটনা ঘটেনি। নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। গুরুতর আহত পিতা পুত্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশের স্বর্ণের বাজারে আবারও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২,১৬,০০০ টাকা ছাড়িয়ে বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস গত মঙ্গলবার স্বর্ণের দাম ভরিতে ২,৬১৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য ঘোষণা করার পর থেকে আর কোনো পরিবর্তন আসেনি।
এই ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার থেকে দেশের বাজারে 22 ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম 2,16,332 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি 2,06,499 টাকা, 18 ক্যারেটের দাম 1,77,001 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে 1,47,351 টাকায়। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে 5% ভ্যাট এবং ন্যূনতম 6% মজুরি যোগ করতে হবে, তবে ডিজাইন ও মান ভেদে মজুরির পার্থক্য হতে পারে। এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। বর্তমানে দেশের 22 ক্যারেট রূপার প্রতি ভরি 6,205 টাকায় বিক্রি হচ্ছে, যা দেশের ইতিহাসে রূপার সর্বোচ্চ মূল্য। 21 ক্যারেট রূপা বিক্রি হচ্ছে 5,914 টাকায়, 18 ক্যারেটের দাম 5,074 টাকা এবং সনাতন পদ্ধতির রূপা বিক্রি হচ্ছে 3,802 টাকায়। বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি এবং টাকার মান কমে যাওয়ায় স্থানীয় বাজারে এই মূল্য বৃদ্ধির প্রধান কারণ। তবে আগামী দিনে স্বর্ণের দাম আরও বাড়বে নাকি কিছুটা কমবে তা জানতে হলে অপেক্ষা করতে হবে। দেশের জনপ্রিয় চলচ্চিত্র নায়ক সালমান শাহ হত্যা মামলার রিভিশন আবেদনের রায় আগামী 20 অক্টোবর ঘোষণা করা হবে। সোমবার ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই তারিখ নির্ধারণ করেছেন। এর মধ্য দিয়ে সালমান শাহর আকস্মিক মৃত্যুর প্রায় 3 দশকের পুরনো রহস্যের একটি চূড়ান্ত ফয়সালার সম্ভাবনা তৈরি হয়েছে। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর থেকেই এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে ব্যাপক বিতর্ক ও জল্পনা রয়েছে। মামলাটি একাধিক তদন্ত সংস্থা সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত পিবিআই এর মাধ্যমে গড়িয়েছে, যেখানে প্রতিটি তদন্তই এটিকে আত্মহত্যা হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে সালমান শাহর পরিবার, বিশেষ করে তার মা নীলা চৌধুরী, বারবারই দাবি করে আসছেন যে তাকে হত্যা করা হয়েছে এবং তারা তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে আসছেন। সর্বশেষ পিবিআই এর চূড়ান্ত প্রতিবেদন আদালতে গ্রহণ করে মামলা নিষ্পত্তি করলেও 2022 সালের জুন মাসে বাদীপক্ষ এর বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং নানা উত্থান পতনের পর আগামী 20 অক্টোবরের রায় সালমান শাহর ভক্ত ও পরিবারের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাবে কিনা তা এখন দেখার বিষয়। এই রায়ের মাধ্যমে এই চাঞ্চল্যকর মামলার একটি চূড়ান্ত পরিণতি আসবে বলে আশা করা হচ্ছে। দর্শক, বলুন তো আজকের কোন খবরটি আপনার মনকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে? আপনার ভাবনা কমেন্ট বক্সে লিখুন। আর এমন সব তাজা খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।